মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। জীবন আজকে দিয়ে শুরু করলাম বন্ধুরা। আজকে উদ্যান লাইভ 41তম পর্বে পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর, উদ্যান লিটল ম্যাগাজিনের পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশন আয়োজিত আজকের লাইভ 41তম পর্বে আজকে আমাদের এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশ থেকে কবি মামুন রশিদ, কবি আহমেদ শিবলু, কবি তিথি আফরোজ এবং ভারত থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন অজন্তা রায় আচার্য এবং সুচিস্মিতা ঘোষাল। আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। প্রথমেই কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। মামুন রশিদকে দিয়ে শুরু হচ্ছে আজকের 41তম পর্বের প্রথম কবিতা পাঠ। কবি মামুন রশিদ। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা পড়ছি, নাম সমুদ্র রাখে না কিছুই। সমুদ্র রাখে না কোনো স্মৃতি, হাজারো ফটোগ্রাফ গেঁথে দেয় মানুষের বুকে। খোলা শঙ্খের হাওয়ায় কান পেতে আসমানি নীলের সাথে যারা মেলে দেয় পাখা, তাদেরও মনে থাকে নোনা জলে ভেসে যাবার উন্মূল বাসনা। ইতিহাসের পাতা খুলে কবে কোন মোহমুগ্ধ সন্ত সফেন ফেনার মাঝে খুঁজেছিল প্রিয় মুখ। ভয়ার্ত প্রেয়সী তার নির্বাক বিস্ময়ে লুটিয়ে পড়তে দেখেছিল নিজেরই জমানো ছায়া। অন্ধকারে প্রতিদিন মানুষ আজও ফেরি করে সমুদ্র স্মৃতি। সমুদ্র রাখে না কিছুই, গেঁথে দেয় হাজারো ফটোগ্রাফ। ধন্যবাদ। ধন্যবাদ মামুন রশিদ, চমৎকার শুভ সূচনা হয়ে গেল। এ পর্যায়ে আজকে প্রথমবারের মতো 41তম পর্বে কবিতা নিয়ে আসছেন কবি আহমেদ শিবলু। আমি কবি আহমেদ শিবলুকে অনুরোধ করছি তিনি তার প্রথম কবিতা দিয়েই শুরু করবেন আজকের অনুষ্ঠান। কবি আহমেদ শিবলু। ধন্যবাদ কবি তৌফিক জহুর। কবি কণ্ঠে কবিতা পাঠ উদ্যান লিটল ম্যাগের আয়োজনে উপস্থিত আছেন কবি মামুন রশিদ, কবি তিথি আফরোজ বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে অজন্তা রায় আচার্য, সুচিস্মিতা ঘোষাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং যারা দেখছেন যে যেখান থেকে সবাইকে স্বাগত জানিয়ে পড়ছি আজকের অনুষ্ঠানের প্রথম কবিতা। শিরোনাম অলৌকিক সিগন্যাল। জেব্রা ক্রসিং পেরোলেই পার হয়ে যাওয়া শেষ হয় না। লাল বাতির সংকেতে পাতা ঝরার গুঞ্জন, ট্রাফিকের বাঁশিতে ভেসে এলো শাপলার বিল। সার্জেন্টের হাতের ওঠানামা, তর্জনী একে একে তুলে আনলো নিম, জারুল আর সজনের কোমল সবুজ। ধরুন এরকম ঘটে গেল এক দ্রুতগামী সকালে। কেরানি প্রহর, ব্যস্ত সমস্ত মানুষ থমকে আছে ক্রসিং এ, আর মাঝখানে ডাকছে ব্যাং, ঝিঝি আর বউ কথা কও। তখন রিকশার স্পোকে রূপালী রোদ, টায়ারে টায়ারে কথোপকথন, কতগুলো হাঁস হেঁটে পাড়ি দিল সিগনাল। লোকেরা দেখলো বাঁশির ডাক বেয়ে উড়ে গেল পাখি, পাহাড়, ঝর্ণা, মেঘ। এমন তো হতেই পারত। এক একটা দিন মানুষেরা শীতল পাটি বিছিয়ে ঘুমলো। লাল বাতি, সবুজ বাতি ঢেকে গেল প্রজাপতির ডানায়, আর ট্রাফিক ম্যান কাঁদতে কাঁদতে ডুবে গেল ধান খেতে ধীর ধীরে সবুজ ঢেউয়ে। ধন্যবাদ কবি আহমেদ শিবলু। এ পর্যায়ে আমি কবিতা পাঠ করার জন্য বলবো কবি তিথি আফরোজকে। কবি তিথি আফরোজ আজকে প্রথম কবিতা পাঠ করছেন। ধন্যবাদ জহুর ভাই, সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথম কবিতা পড়ছি। আমার কবিতার নাম চাঁদ।
পৃথিবীর সব মুখ ডুবে গেলে আঁধারে, তোমার চাঁদোয়া মুখে চোখে বুকে লেপ্টে রাখি নিজেকে। তাবৎ দৃশ্যগুলো অদৃশ্য হয়, যে মুখের জ্বলজ্বলে আভায় আমিও তার শুধু তারই চোখে এবং বুকে মাইল ফলক জেগে জেগে থাকতে চায় হাজার প্রহর। জেগে ওঠো, তুমি জেগে ওঠো, ও চাঁদ, তোমার আলোয় ভাসাও আমায়, ডুবাও আমায়। চেয়ে দেখো, যেন ক্ষুধার্ত বক এক ঠায় দাঁড়িয়ে আছে প্রতিকূল ঘোলা জলে। তোমার মোহজ্যোৎস্নায় ভিজবে বলে সুলাইমানের লাঠিতে ভর দেয়া মৃত শরীরের মতো স্থির চোখ প্রতীক্ষায় থাকবে হাজার বছর। আর তোমার আত্মা শুনবে অতৃপ্ত আত্মার ডাক। ধন্যবাদ। ধন্যবাদ তিথি আফরোজ। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতা থেকে আমাদের পশ্চিমবঙ্গের ৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি দাদা সৌমিত বসু। দাদা লিখছেন চমৎকার। শাহিদা আক্তার বলছেন শুভ কামনা ও শুভেচ্ছা। কবি রওশন রুবি বলছেন শুভেচ্ছা সহ শুভ কামনা সবার জন্য। এই পর্যায়ে ৪১তম পর্বে আজকে প্রথমবারের মতো কবিতা নিয়ে আসছেন অজন্তা রায় আচার্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন অজন্তা রায় আচার্য। নমস্কার। আজকে যেহেতু রাখি উৎসব, রাখি মানে তো সৌভ্রাতৃত্বের প্রতীক, আমরা একে অপরের কাছে আসার দিন। তাই আজকে এই রাখি উৎসবের উপরেও একটা কবিতা পড়ছি। কবিতার নাম রক্ষাবন্ধন। যেভাবে ইন্দ্রাণী বেঁধে দিয়েছিলেন রাখি ইন্দ্রের হাতে, অথবা কৃষ্ণা, সখা হে পাশে থেকো চিরকাল। ঠাকুরের রাখি হৃদয়ের পাশে হৃদয়, ডান হাত রাখে হৃদয়ে, মহামিলনের সুর। নারীর অটুট বন্ধন, শিরায় বয় এক দুধ। মাথার গামছার ফেটটি বেঁধে কঞ্চির তীর আর ধনুক হাতে রাম। পেছনে পেছনে তল্পি বাহক বোন লক্ষণ। বাড়ির এক চিলতে আদা ক্ষেত তাদের দণ্ডকারণ্য। অদৃশ্য রাক্ষসের সাথে চলে ধুন্ধুমার রণ। গোল শ্রাবণী চাঁদ ফেটে টস টস করে পড়ে অমৃত। গায়ে মাখে, জিভ দিয়ে চাটে অপু, দুর্গা। বিস্ময় রাখি বাঁধে তাদের চারটি চোখ। সঞ্চিত হতে থাকে অবাক পসরা। আমি দুর্গা, আমি ইন্দ্রাণী, আমি কৃষ্ণা, বেঁধে দিলাম রাখি। হাজার হাজার দ্রৌপদী বন্দি লজ্জা নত শির। তুমি হও তাদের সম্ভ্রম রক্ষাকর্তা। নমস্কার, সকলকে শুভেচ্ছা ধন্যবাদ। জানাই। ধন্যবাদ কবি অজন্তা রায় আচার্য। এ পর্যায়ে আমি চলে যাব ৪১তম পর্বে স্বাগত জানাতে কবি সুচিস্মিতা ঘোষালকে। তো সুচিস্মিতা ঘোষালকে অ্যাকচুয়ালি আমি খুঁজে পেয়েছি মিশর থেকে। কথাটা আমি একটু সংক্ষেপে বলছি। আমি মিশর থেকে খুঁজে পেয়েছি, অর্থাৎ মিশরের দি এশিয়ান পত্রিকার সম্পাদক মিস্টার আশরাফ আবুল ইয়াজিদ, উনি একটি সংকলন করছেন। সেটি হলো ১০০০ বছরের মিশরের মিথ, ইতিহাস, ঐতিহ্য নিয়ে একটি কবিতা গ্রন্থ, যেটির নাম করেছেন দ্য সিল্ক রোড লিটারেচার অ্যান্থোলজি অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মডার্ন পয়েটস। আমি দেখলাম যে সেই সংকলন গ্রন্থে সুচিস্মিতা ঘোষালের একটি কবিতা স্থান পেয়েছে আর কি। তো দুর্ভাগ্য বলি আর সৌভাগ্য বলি, সেখানে আমারও একটি কবিতা স্থান পেয়েছে আর কি। তো আমি তখন দেখলাম যে ইনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। তো আমি তখন তাকে বললাম যে আপনি একদিন আমার লাইভে আসুন। তো পরে দেখলাম যে আমাদের অত্যন্ত মানে একেবারেই আমাদের তরুণ একজন কবি আর কি, বাট তার যে কবিতার যে ব্যাপ্তি অনেক বিশাল। এই কারণেই ৩১তম পর্বে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং বিনা বাক্য ব্যয়ে অত্যন্ত বিনয় সহকারে তিনি আমার অনুষ্ঠানে এসেছেন। তার প্রতি রইল একরাশ শুভেচ্ছা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন সুচিস্মিতা ঘোষাল। নমস্কার অনুষ্ঠানে উপস্থিত সকল স্যার এবং ম্যামকে। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ রাখি পূর্ণিমা। আপনি আমার সম্বন্ধে এত ভালো কিছু বললেন শুনে খুবই খুবই আনন্দিত হলাম আর খুবই গর্ববোধ হলো যে
আমার লেখা সকলের কাছে পৌঁছে যাচ্ছে এইভাবেই। সবার সাথে আমার একটা প্রীতি বন্ধন তৈরি হচ্ছে। তো আহ আমি আপনি খুবই আপনি গর্ববোধ একটু করছি আর আমার আপনি একটু পিছনে বসুন, আপনার মাথা কেটে যাচ্ছে। আর একটু পিছনে আচ্ছা দেখেন আমি বোঝা যাচ্ছে। 1 সেকেন্ড আমি হ্যাঁ, একটু ক্যামেরা ঠিক করে নিচ্ছি নিজের। জি, জি, জি। হ্যাঁ, মাইকটা আনমিউট করুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ঠিক আছে। পাঠ করুন এবার। বলুন। ওকে, ঠিক আছে। আজকে আমি কিছুদিন আগেই আমার পরবর্তী যে বাংলা কবিতার বইটি আমি প্রকাশ করতে চলেছি। এখনই সেটা বলবো না, মানে এখনই সেটা সবার প্রকাশ্যে নিয়ে আসবো না। কিন্তু তারই একটা কবিতা যেটা আমি লিখেছি, সেইটাই এখন উপস্থাপনা করব। আহ কবিতা প্রসঙ্গে বলে রাখি যে এখানে ধনী এবং বড়লোক এবং গরিব, মানে আমাদের ধনী সম্প্রদায় এবং গরিব সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ আমরা নিজেরাই সৃষ্টি করেছি সমাজে, সেইটা নিয়ে কিছু উক্তি রয়েছে এবং এটা একটা সামাজিক বার্তা বহন করছে। কবিতাটি হলো: অন্যতমা তুমি, তোমার প্রাসঙ্গিকতায় যৎসামান্য আমার আকস্মিক প্রবেশ নিঃসন্দেহে এক বর্বরচিত অন্যায়। তুমি হলে ঈদের রূপলি চাঁদ, মসজিদের উষ্ণ আলিঙ্গন। আমি তোমার ঝাঁ চকচকে বহরে কিছু ছিটে ফোঁটা দাও। তুমি হলে নবাবী ঈদি বাদশাহী পায়েস, আমি হলাম রক্তরাঙা শুকনো জীর্ণ দুটি রুটি। তুমি বড়লোকের শামিয়ানা, আমি গরিবের মসনদ, হাড় ভাঙা পরিশ্রম। ধন্যবাদ। ধন্যবাদ সুচিস্মিতা ঘোষাল। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যেই ছোট কাগজ কবিতা ভূমি একটি মন্তব্য করেছে। সবাইকে শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ থেকে আমাদের বন্ধু চৈতালি বসু লিখেছেন শুভ সন্ধ্যা। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে আরেকটি কবিতা শোনার জন্য। এ পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। কবিতাটির নাম স্মৃতির শহরে ফিরে যেতে নেই। স্মৃতির শহরে ফিরে যেতে নেই, কেঁপে ওঠে বুক, দক্ষিণা জানালা থেকে দু চোখে ভেসে ওঠে উদার আকাশ। বাঁশবনে নিবিড় করে ক্রমশ নির্জন হয়ে ওঠা দুপুরে কোনো না কোনো কিছু অনন্ত অতীত থেকে ক্ষিপ্র চিৎকার তুলে মাথা চারা দেয়। ভবিষ্যতে ভীষণ অতীত থেকে ভালোবাসা সেও সরে যায় শুদ্ধতা হেতু। শুধু বুড়ো বট, যাবার জায়গা নেই, সে স্থির দাঁড়িয়ে বেচে হাওয়াই মিঠাই। অতীতের মুখোমুখি হতে ভয়, নিবিড় ভাবনায় উপড়ে ফেলি স্মৃতি। জানালা খুলে যায়, ভয়ঙ্কর হয়ে ওঠে নির্জনতা। বাতাসের গায়ে বাধা পেয়ে বাতাসেই মিশে যায়। শুধু দুঃখগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে স্মৃতির বিছানায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মামুন রশিদ। চমৎকার আমরা আরেকটি কবিতা শুনলাম। ইতিমধ্যেই চৈতালি বসু লিখছেন সুচিস্মিতাকে আমার শুভেচ্ছা। মালা ঘোষ মিত্র পশ্চিমবঙ্গ বনগাঁ থেকে এসে বলছেন শুভ সন্ধ্যা। আমাদের দীর্ঘ দশকের কবি অরবিন্দ চক্রবর্তী বলছেন সকলকে শুভেচ্ছা, শুনছি। এ পর্যায়ে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন কবি আহমেদ শিবলু। ধন্যবাদ। কবিতার শিরোনাম খুনির সাথে বসবাস। আমাকে খুন করেছিল যে, সেই খুনির সাথেই সবচেয়ে বেশি লেপ্টে ছিল সম্পর্ক। রং চায়ে চিনি মিশিয়ে একটা এলাচ ভাসিয়ে পিরিচ এগিয়ে দিই খুনির দিকে। খুনির খুব আফসোস আমাকে নিয়ে, কেননা মৃত্যুর সময় আমার খুব যন্ত্রণা হয়েছিল। একটা রাত ঝুলে রইল ভেন্টিলেটরে, ওখানে কয়েকটি চড়ুই সকাল ডেকে আনতো। আমার পরম খুনিকে উপহার দেব বলে ফুলের দোকানে দোকানে ঘুরলাম। ল্যাব টেস্টে গোলাপেরও ক্যান্সার ধরা পড়তে পারে।
ওরকম ঝুঁকি নেব না বলে কাঁচা ফুলে হাত রাখি না। ফের যদি ফেরা যেত খুন হয়ে যাওয়া রাতের টেবিলে কাটা চামচগুলো বাজেয়াপ্ত করতাম সংসার থেকে। আপেলের পেট চিরে বীজের সযত্ন স্থিরতা দেখার আগেই ছুরিগুলো রেখে দিতাম মেঘের সিন্ধুকে। ধন্যবাদ। ধন্যবাদ কবি আহমেদ শিবলু। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কবিতা আপনি পাঠ করলেন, তন্ময় হয়ে শুনছিলাম আপনার কবিতা। এ পর্যায়ে আজকে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন তিথি আফরোজ। হ্যাঁ, আমার দ্বিতীয় কবিতা পড়ার আগে একটা কথা বলি। আজকে আমি তো একা কবিতা পাঠ করছি না, আমার সাথে আমার অনাগত সন্তান একেবারে খুব আহ আন্তরিকভাবে জানাচ্ছি যে খুবই মাত্র কয়েকদিন পর সে আশা করি পৃথিবীতে আসবে। তার সাথে কবিতা পড়ছি বলে এরকম একটা কবিতা আমি অনেক আগে লিখেছিলাম আমার কলিগ যখন প্রেগনেন্ট ছিল। পৃথিবীর সকল মার জন্য উৎসর্গ করা একটা কবিতা, নীলা। হাতের কণ্টক রেখায় গেঁথে রেখো নীল পদ্ম, ছেড়ে দিও না কখনো, ছাড়তে নেই। জানো তো নীল পদ্মের অতিমূল্য, নীলা নিভৃতে জেগে রেখো প্রতিটি ইন্দ্রিয়ের অনুরণনে। যেদিন সন্ধ্যা ঘনিয়ে আসবে চারপাশে, দাপ্তরিক কোলাহল তরল অভিব্যক্তির বিপরীতে দাঁড়াবে, সেদিন স্নিগ্ধ নীলা নীলালো জেলো। কেননা তুমি স্রষ্টা, একমাত্র তুমি সৃষ্টি করতে পারো। স্রষ্টাই, ফানা তুমি, লীন তুমি। প্রচন্ড খরতাপে মৃদু বাতাস তুলো প্রাণে, হেসে ওঠো দক্ষিণা হাওয়ার মতো। কেননা তোমার শিরা উপশিরায় যুক্ত প্রাণে দোলা, শিরা উপশিরায় যুক্ত প্রাণে দোলা দেবে সুখ। সুখ অফুরন্ত, অপরিমেয়, চাই তার জন্য যে তোমার দেহ ঘরে ক্রমাগত বেড়ে উঠছে, বেঁচে উঠছে নতুন গানে। অনন্ত একটা গান গেয়ে ওঠো তার নামে, যে পরগাছা হতে হতে হয়ে উঠবে একটা মধুবৃক্ষ, যার ফুল এবং ফল সৌরভে তোমার অস্তিত্ব। অস্থির মজ্জার কলাকৌশলে 6টা নীলপদ্ম দাও, আর সামান্য একটু প্রেম। আহা সে কি জেগে তোলার সুখ, আহা সে কি বেঁচে ওঠার আনন্দ, আহা সে কি নিজের জন্ম নতুন করে চোখে দেখার মুগ্ধতা। বোধ করো অনুভূতির রেগুলেটর আর একটু বাড়িয়ে দাও। নীলাম্বরী নীলা, এই তো স্বর্গ, এই তো অফুরন্ত জান্নাত। ধন্যবাদ তিথি আফরোজ। চমৎকার আমরা একটি কবিতা শুনলাম। আমি দুটি মন্তব্য পাঠ করছি। অরবিন্দ চক্রবর্তী লিখছেন, কবি আহমেদ শিবলুর কবিতা ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, আমাদের সঙ্গেই থাকুন। চৈতালি বসু আমাদের বন্ধু লিখছেন, আপনার সন্তানের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। এ পর্যায়ে আবার দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন অজন্তা রায় আচার্য। ধন্যবাদ জানাই সম্পাদক তৌফিক ভাইকে। এবার আমার দ্বিতীয় কবিতা পাঠ করছি। কবিতার নাম উল্লাস। খট 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 খট, দূর থেকে ভেসে আসছে ভারী বুটের আওয়াজ। হ্যাঁ, ওরা এদিকেই আসছে, সব আলো নিভিয়ে দাও। ওরা যেন জানতে না পারে এখনো প্রাণ আছে। বাচ্চাগুলো যদি কেঁদে ওঠে, ওদের মুখে বালিশ চাপা দাও, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো। বুলেটের থেকে খুব কি খারাপ বেশি কিছু হবে? এরপর নিশ্চুপ প্রতীক্ষা, অস্বস্তিকর নিস্তব্ধতার মধ্যে শুধু নিঃশ্বাস প্রশ্বাসের আকুল ধ্বনি প্রতিধ্বনি। দূর হতে থাকে আরো নিকট, বুটের আওয়াজ মিশে যায় নিঃশ্বাসের সাথে। কিছুটা আবাড়তি গরম তরল ছিটকে পড়ে চারিদিকে। একদল কামার্ত হায়না শিকারের পেট থেকে নাড়ি ভুঁড়ি টেনে বার করে উল্লাসে। পৃথিবীর মাটিতে যাদের কোনো ঠিকানা লিখিত হয়নি, তাদের বসত করে দিতে হয় মহাশূন্যে। চমৎকার কবিতা, অসাধারণ পাঠ অজন্তা দি।
এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও সুচিস্মিতা ঘোষালের কাছে দ্বিতীয় কবিতা শোনার জন্য। কবিতা নিয়ে আসছেন সুচিস্মিতা ঘোষাল। আহ, আমার দ্বিতীয় কবিতাটি একটা ইংরেজি কবিতা, যেটা আমি সবার সামনে উপস্থিত করব। কবিতাটা কবিদের উদ্দেশ্যে, কবিদেরকে নিয়ে লেখা এবং কবিদের মাহাত্ম্য বোঝাতেই লেখা। দ্বিতীয় কবিতাটি হলো সিম্পলিসিটি অ্যান্ড পোয়েট। To find simplicity in a pocket full of letters, you go beyond your limits. Your feet too fatigued to make more steps, yet you fiercely run. There is none called handsome men and none so beautifully decked up. All the roads queued up with the nomads crushing themselves into the papers, inks, parameters, and earth. Beyond the hauntings, beyond the tremors, beyond the anxiousness, beyond the wretchedness, you must have found the poet carrying the bucket of simplicity, rectifying all the wrongs into rights, and leaving the decisions upon the readers. A poet there resides to beautify you with the sunrays of hope, shimmers of moon, tantrums of chill, benignity of peace. A poet there resides to make you dance on the songs you have left some meters away. A poet there resides to show you the world you would like to astonishingly see and see. ধন্যবাদ। Thank you very much. Thank you. Such a beautiful poetry you have to reciting now. আমি কিছু ভিউয়ার্স এর মন্তব্য পড়ছি। অর্বেল চক্রবর্তী লিখছেন 50 বছর আগের কবিতা শুনলাম। সম্ভবত এটি এর আগের কবির বিষয়ে উনি বলেছেন। 80 দশকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবি শাহিন রেজা বলছেন ভালো লাগছে। কলকাতা থেকে আমার বন্ধু ডক্টর ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় লিখছেন দেখছি ভালো লাগছে, সকলকে শুভেচ্ছা। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে তার তৃতীয় কবিতা শোনার জন্য। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। কবিতাটির নাম আমার বেঁচে থাকা নিয়ে। আমার বেঁচে থাকা নিয়ে যাদের সন্দেহ তাদের প্রতি ঘৃণা। প্রাণের আকুলতায় এখনো বৃষ্টি ধোয়া পাতা দেখে মুগ্ধ হই। মাছরাঙা দেখে ফিরে যাই শৈশবে, দিঘির কালো জলে তোমার লাজুক মুখ দেখার জন্য হাহাকার করে। একটি শিশুর স্বপ্ন পাখি হয়ে ডানা মেলে। আমার মৃত্যু নিয়ে যাদের সন্দেহ তাদের প্রতি ঘৃণা। জীবন সম্পূর্ণ নয়, তাই ভালোবাসি সবুজ আর ঝকঝকে রোদ, আর ভালোবাসি খাখা রোদ যখন পিপাসায় শিমুল তুলোর মতো ফেটে যায় বুকের ছাতি। বেঁচে থাকা মানে নতুন ভোর, আরো উজ্জ্বল, আরো আলো, আরো হাওয়া। একটি সবুজ পাতার চোখ মেলে তাকানো, সূর্যের হাসি। আমার মৃত্যু নিয়ে যাদের আগ্রহ তাদের প্রতি ঘৃণা। আমি ভালোবাসি সবুজ, সবুজ আর মুক্ত পাখির ডানা, আর ভালোবাসি শিশুর হাসি, আর আর দূরে ওই উঁচুতে ভেসে থাকা নীল আকাশ, ভোরের বাতাস। ধন্যবাদ কবি মামুন রশিদ। চমৎকার আমরা আরেকটি কবিতা শুনলাম। ইতিমধ্যে কবি শাহিন রেজা লিখছেন মামুন রশিদ আমার প্রিয়জন, ওর কবিতা ভালো লাগছে। এ পর্যায়ে আজকে তৃতীয় কবিতা নিয়ে আসছেন আহমেদ শিবলু। ধন্যবাদ। কবিতাটির শিরোনাম বিরামহীন বর্ণোচ্ছ্বাস। একটু বলি যে এটি একটি সিরিজ কবিতার প্রথম অংশ, এবং পুরো সিরিজটাই হলো বিরামহীন একটা নিজস্ব ঢঙে
এটা লেখার চেষ্টা হয়েছিল। তো বিরামহীন বর্ণোচ্ছ্বাস, শব্দ ঝনৎকার অথবা শীতকারে শীতকারে সৌর ঘূর্ণন, ঘূর্ণাবর্ত ঘূর্ণায়মান ঘূর্ণাবর্ত পেরিয়ে গেছি অ্যান্ড্রোমিডা কিংবা পড়শি গ্যালাক্সি ছাড়িয়ে আরো দূর আরো দূর। আমাদের কোনো ঠিকানা নেই, ঘর নেই, তবু সবার ঘর থেকে উড়ে গেছে ঘুম। জানালায় জানালায় বাতাসেরা ঘুরল খুব, খেলেছে পাখি পর্দায় পর্দায় মেলে ডানা, যার কোনো উড়াল ছিল না, শীষ ছিল না, কেবল বজ্র ছিল, ঝড় ছিল। এভাবেই একদিন আরেক দিন অনেক দিন অনেক অনেক দিন কেটে যাওয়া শেষে চোখের দিকে তাকাতে তাকাতে, বলি রেখা গুনতে গুনতে, মুখের দিকে পেটের দিকে স্তনের দিকে কেবল ভাঁজ আর ভাঁজ। এমন কি ছিল, এমন কি ছিল যা পাবো বলে এইসব জিগিয়ে রাখা কথামালা দেহকে শাস্তি দিল কেবলই, আর বাইরের খোলসে আবৃত ঝুলে পড়া আড়াল করতে করতে মাটির কথা ভুলে যেতে চেয়েছিলাম, অথবা সলতে পড়া কুপির মতো দপ করে নেভার আগে আরেকটি ছাদ বাগানের স্বপ্ন অন্তত দেখা যেতেই পারে। নয়তো কোন এক পরিব্রাজকের কাছে নতুন মানচিত্রের সন্ধান পাওয়ার অপেক্ষায় খসে পড়া তারার দিকে পথরেখা এঁকে নেওয়া হলে হাঁটার প্রস্তুতি স্বরূপ কিছু ফুল ও কাণ্ড ঝুলির ভিতরে রেখে একটা অলেখা গানে সুর বসাতে বসাতে পাপড়ির বিন্যাসে চোখ রাখা যেতে পারে। ধন্যবাদ। অসাধারণ কবিতা আমরা শুনলাম আহমেদ শিবলুর কাছ থেকে। অরবিন্দ চক্রবর্তী লিখছেন, মামুন ভাইয়ের কবিতা ভালো লাগলো। ডক্টর ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলছেন বাহ। সেতু ঘোষ বলছেন ভালো লাগলো। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি তিথি আফরোজের কাছে। তিথি আফরোজ এখন আরেকটি কবিতা পাঠ করবে। আমার এখনকার কবিতার নাম বোধিবৃক্ষ। প্রেম ও প্রেমের দোলাচলে বোধিবৃক্ষের মৃদমন্দ হাওয়া, দেখা যায় না, যায় না ছোঁয়া, হাওয়া দোলা দেই। বদ্ধ পূর্ণিমার রাতে মুখরিত আলোয় মাখামাখি জ্যোৎস্না নাচে, শিরশিরে নেমে যায় পদচারণা। সীসার কলকের মতো লম্বা টানের মিষ্টি ধোঁয়া সুরসুরি জমা করে বাম অলিন্দে। সোনার কাছাকাছি একটা তামাটে হাসি চোখে ঝিলিক দিলে সূর্য ডুবে যায়। অন্ধকার হয়ে গেলে আমরা উলকচুর পাতা বিছিয়ে বিশাল আকাশে জায়গা খুঁজি। একটু জায়গা মিললেই ফুলে ফলে ভরে যেত বন। হাড়িতে জিয়ে রাখা মন মিঠা পানিতে দেদোল দেদোল। ধন্যবাদ তিথি আফরোজ। চমৎকার আমরা আরেকটি কবিতা শুনলাম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও অজন্তা রায় আচার্যর কাছে। পশ্চিমবঙ্গ থেকে আমাদের বন্ধু চৈতালি বসু লিখছেন, অনুষ্ঠান খুব সুন্দর এগোচ্ছে তার নিজ গতিতে। কবিতা নিয়ে আসছেন অজন্তা রায় আচার্য। কবিতার নাম সোয়ালো। পাহাড় বাঁচিয়ে রেখেছে মেঘেদের গৃহস্থী, চাদর ভেদ করে নরম রোদ দেবদারু পাতায় চুমু খাচ্ছে। রাতের কুয়াশা স্নান জল ছড়িয়ে দিয়েছে বুনো গোলাপের গায়ে। একটি পাহাড়ি সকাল খাতা খুলছে দিনের, রোদ খুঁটে খুঁটে জড়ো করছি আলো। দেহাতে শব্দের মধ্যে খুঁজে বেড়াচ্ছি অক্ষরের আভিজাত্য, ছন্দের বহুগামিতা অথবা নিঃশব্দতা। অন্ধ বাজ ধ্যানমগ্ন পাহাড় চূড়ায় আত্মোন্নতির প্রচেষ্টায় খুলে রাখতে যাচ্ছি জীবন পাইনের পাতায়, আর ফাড়ের ঝোপে রেখেছি অস্ত্র শস্ত্র। এখন ভার মুক্ত, হারিয়ে দিয়েছি মাপকাঠি, কেউ যেন আমাকে ডাকছে। সোয়ালোর মতো শীষ দিতে দিতে হালকা শরীর ভাসিয়ে দিয়েছি বাতাসে। যদি শূন্যে যাই তবে দোষ দিও না যেন আকাশকে, ফিরবো না এমন কথা তো বলিনি কখনো, যদি তেমন করে ডাকো। চমৎকার আমরা আরেকটি কবিতা শুনলাম অজন্তা রায় আচার্যর কাছে। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি সুচিস্মিতা ঘোষালের কাছে।
তার তৃতীয় কবিতা শোনার জন্য। কবিতা নিয়ে আসছেন সুচিস্মিতা ঘোষাল। আমার পরবর্তী কবিতা, কবিতার মাহাত্ম্য। বিরলতম দিনের সুদীর্ঘ রৌদ্রোজ্জ্বল ছায়া, ক্ষণিকের স্বপ্ন বিলাসিতা উদ্বিগ্ন করেছে শরীর ও মন। নির্ঘাত ওপরওয়ালার দয়াদাক্ষিণ্য ছিল, নতুবা কখনোই সম্ভব হতো না আমার উত্থান। গুচ্ছের কবিতা ও কালিমাখা ইতিহাসকে সেলাম ঠুকে তিলে তিলে গড়ে তোলা এই বুনিয়াদ নিমেষেই চুরমার হতে পারে পরাজয় প্রতিপন্নকারী কোনো এক আস্পর্ধাপ্রবণ অহংকারের প্রতিঘাতে। ধন্যবাদ। ধন্যবাদ কবি সুচিস্মিতা ঘোষাল। আমরা এ পর্যায়ে আবারও চলে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে। মামুন রশিদ এবার আরেকটি কবিতা নিয়ে আসছেন। কবি মামুন রশিদ। আমাকেই ছেড়ে যায় সবাই, আমি নই। আমাকেই ছেড়ে যায় সবাই, আমি নই। বুঝি না কি অফুরন্ত সম্ভাবনার মুখে বারবার দুপুরের রোদের ভেতরে সামান্য বিশ্রামের খোঁজে ভাটফুল, জংলি কাটা আর গুল্মলতার বাগান মারিয়ে খ্যাতিতে নগণ্য চোখের আড়ালে দাঁড়িয়ে থাকা ঠায় ভীষণ অচেনা গাছকেই বেছে নেয় মানুষ। নিরুদ্দেশে দূরের কার্নিশে নিজেকে অমর অক্ষর করে রাখার অপ্রাকৃত আনন্দে গা খুঁড়ে খুঁড়ে লেখা নাম বেদনার নীল ক্ষতে ধরে রাখি। প্রিয় অনুরাগে ভ্রমণে পিপাসু মানুষ চলে যায় ভোরের হাওয়ায়, বর্ষা ভেজা আকাশের নিচে যে লেখে নাম সেও ভুলে যায়। শুধু আমি জীবনে ফেরার পথে সবচেয়ে বেদনার গানগুলো মনে করে ডুকরে উঠি, খুলে দেই আড়াল থেকে চোখ ধরে রাখা চোখের নেকাব, নিভৃতে ক্ষতবিক্ষত মুদ্রিত ইতিহাসের ভেতরে দাঁড়িয়ে দেখি বসন্তের চেয়ে ঝরা পাতার স্পর্শ অনেক বেশি সঙ্গীত মুখর। ধন্যবাদ কবি মামুন রশিদ। মামুন রশিদ শুধু একজন এই সময়ের আলোচিত এবং আধুনিক কবি নন, মামুন রশিদ একজন লিটল ম্যাগাজিন সম্পাদক এবং দিবাচ্য নামে একটি লিটল ম্যাগাজিন তিনি সম্পাদনা করছেন দীর্ঘদিন যাবৎ, এবং অতি সম্প্রতি নক্ষত্র নামে একটি লিটল ম্যাগাজিন, এবং এটি আসলে আদতে সাহিত্য পত্রিকা হয়ে যাবে খুব শীঘ্রই শুনেছি, এটিরও সম্পাদনা পরিষদে উনি অন্যতম সম্পাদক। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি আহমেদ শিবলু। আহমেদ শিবলু শুধু একজন কবি নন, তিনি এই সময়ে একটি উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিনের সম্পাদক, এবং তার পত্রিকার নাম হলো মগ্ন পাঠ। এবং মগ্ন পাঠ ইতিমধ্যেই বাংলাদেশে ভীষণ আলোচিত একটি ছোট কাগজ, এবং আহমেদ শিবলু একজন ভালো প্রাবন্ধিক। তো একজন কবি, প্রাবন্ধিক এবং সম্পাদক, তিনটি পরিচয় মিলেই আসলে আহমেদ শিবলু সবচেয়ে ছাপিয়ে যে দৃষ্টি উত্তরে উঠেছে সেটি হলো তিনি একজন কবি, আধুনিক কবি। আহমেদ শিবলু এবার তার চতুর্থ কবিতা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা শুনলাম। আমি বিরামহীন সিরিজ থেকেই পড়ছি নবম কবিতা। ঘোড়ায় চড়িয়া মর্ত পদযাত্রার সড়ক হারিয়ে গোড়ায় গন্ডগোল ছিল কিনা তা ভাবতে ভাবতে যখন পৌঁছলো তখন হারকিউলিস যুগ। বরফগালা নদীর ক্ষীণকায় স্রোতে বহমান কুলে পাখিদের শবযাত্রা পেরিয়ে বিবর্ণ এপিটাফে শিকারের দৃশ্য আঁকা ছিল বলে তিনি তাহারা ফিরিয়া আসিতে চাহিয়া দেখিলেন দুইখানা মহাযুদ্ধ আর 13,93,033 খণ্ড যুদ্ধ সম্পন্ন হইয়াছে। মিস্টার ট্রাম্প কিংবা বুশ, লাদেন অথবা স্টালিন ইহাতে লজ্জিত হওয়ার প্রস্তাব রাখিতে চাহিলেও ঘোর সওয়ার হইতে কোনো পাত্তা না পাইয়া ঘোর অমানিসায় নিমজ্জিত হইতে হইতে কলুর বলদের লাহান ভেবাচেকা খাইয়া বোকা বোকা জনতা দ্বিগুণ উল্লাসে জয়ধ্বনি করিতে করিতে দেখিতে লাগিল তাহাদের ভিটামাটি উচ্ছেদের পায়তারা চলিতেছে বিধান রক্ষার কবজে কবজে আল্লাহ খোদা ভগবানের নামে। ব্যাপারতে চাইয়া চাইয়া দেখলেও আর কোনো সাড়া না পাইয়া
পৌষ মাসের শীতেরে ইয়ার্কি ভাইবা কুয়ার পানিতে লাফাইন্না ব্যাঙ্গেরা সাগরে লাফ দিয়া কম্বল বিতরণে মনোযোগ দিয়া বিরাট মানবতার পুতলা পুতলি গুছাইতে লাগিয়া গিয়াছে। ধন্যবাদ। চমৎকার আরেকটি কবিতা শুনলাম আহমেদ শিবলুর কাছ থেকে। ইতিমধ্যে আমাদের 90 দশকের বন্ধু কবির হোসেন একটি মন্তব্য করেছেন, মামুন রশিদ, আহমেদ শিবলু সহ সকলের লেখায় সুন্দর লাগছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন তিথি আফরোজ। আমার এবারের কবিতা টংঘর। অজস্র লজ্জার সাথে দ্বিধা লেপ্টে থাকে। শুনো, সফেদ কবুতর বাকবাকুম করে, লোভাতুর রাতের বুকে নীল সমুদ্র জল, চাঁদের আলো পাহারায় থেকে হাই তুলে, অথচ পত্র পল্লবের ঘ্রাণ ঘুমায় না, জেগে থাকে কুসুম কুসুম প্রেম। লাল বালিশ নীল বালিশের গল্প শুনে সাথে জাগে শিহরণ, আরো লোমশ কালো ভয়। এক মরুভূমিতেও রোমিওর রক্ত, কাটা মস্তকে আফ্রোদিতির পেলব ছোঁয়া, জুলেখার উৎকণ্ঠায় এজিদের চিৎকার শুনে উড়ে যায় অশ্রুকণা। আরো একবার বাবিলনের উদ্যান পুড়ে যাক, ধ্বংস হোক পম্পেই নগরী, এসো আমরা আবার বৃষ্টিতে ভিজি। তোমার বুকের মধ্যে যেখানে মন আছে, তার ভিতর খড়কুটোর একটা টংঘর এত যত্নে লুকিয়ে রেখেছো যে যে চড়ুই সে শুধু তোমাকেই খোঁজে, যেভাবে নিজের চোখ দেখা যায় না নিজে। আবার একবার ঝড় আসুক, নার্গিস অথবা আইলা, জলোচ্ছ্বাসে ডুবে যাক, ঘুমিয়ে যাব তোমার মনের টংঘরে। তুমি বেশ ভালোই জানো অনন্ত ঘুমের নামও প্রেম। ধন্যবাদ। ধন্যবাদ তিথি আফরোজ। আমরা তার কাছ থেকে আরেকটি কবিতা শুনলাম। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি অজন্তা রায় আচার্যর কাছে তার চতুর্থ কবিতা শোনার জন্য। কবিতা নিয়ে আসছেন কবি অজন্তা রায় আচার্য। এটা একটা সিরিজ লিখছিলাম, তার থেকেই একটা পড়ছি। ওয়ান ওয়ে স্ট্রিট কবিতার নাম। একাকিত্ব খুন করে আবার বাঁচিয়ে দেয় রোজ রোজ। আমার রাশি রাশি দুঃখের শুশ্রূষা সেই ওয়ান ওয়ে স্ট্রিট লং ড্রাইভে। রূপোর তবকে মুড়েছে পৃথিবী, স্থাণু হয়ে আছে সব বৃক্ষ। ছুঁয়ে দিতেই জেগে ওঠে সবকিছু এক লহময়। সবে মুখ খুলেছে কচি পাতা, এখনো চটচটে দুধের গন্ধ। ফিস ফিস করে শোনায় ফেলে আসা গল্প, তাদের আহ্লাদ মেখে আমিও সহজ কিছুক্ষণ। সাদা পলি আরো সাদা লাগে, জেগে আছে ধানের গোড়া, বুঝি হেমন্ত। জ্যোৎস্না আরো তীব্র হলে চোখ গেল বলে তীব্রতর ডেকে ওঠে পাপিয়া। জোর শূন্য ব্রেন ফিভার। চাঁদের আলোয় প্রতিদিন আমার প্রেমিক শরীর পায়, ডাকে পিউ কাহা পিউ কাহা। তাদেরই ঠোঁটে কেবল শর্তহীন আলাপ, আবার প্রতিদিনের বিনাশে যায়। চাঁদ মরে যায়, সূর্য মরে যায়, শুধু বাতাসের মৃত্যু নেই। আদিম বাতাস বুকে নিয়ে আবার ছুটি আমি ওয়ান ওয়ে স্ট্রিট। ধন্যবাদ। ধন্যবাদ কবি অজন্তা রায় আচার্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি সুচিস্মিতা ঘোষালের কাছে তার চতুর্থ কবিতা পাঠ করার জন্য। কবিতা নিয়ে আসছেন কবি সুচিস্মিতা ঘোষাল। আমার পরবর্তী কবিতা উইংস অ্যান্ড চেনস, যা লেখা হয়েছিল সমাজের কিছু সমাজে যে সমস্ত অন্যায় অত্যাচার চলছে বা মানুষের ওপর যেভাবে অনেক রকম ভাবে অনেক অন্যায় চলছে তারই প্রেক্ষাপটে। On a bright sunny day, when I look back to scratch the stories from past, I see a different glow around the corner of my little heart. The society, concatenated with several flaws
prejudices, and stereotypes was not able to defeat my stubborn dream. It sets my spine to numerous chills when I visualize my past battling with all the difficult situations to give wings to my goals. Opulence of barriers, exaggeration of criticisms, abundance of remarks, audacity to question my existence, everything which crossed my path tempted me to build a solid castle of desires for an adamantine longevity of my perseverance, peace, and prosperity. The door of consciousness breaks the shackles of worm eaten orthodoxies. One day, my shadow will be omitted. I won't be giving any more to this puzzled heart, and divinity will take me to the extremity of victory. My victory, a synonym of an orbit, will be cherished for ages to serve folks the ambrosia of freedom and wisdom in a frantically adorned, diseased society. Thank you. থ্যাংক ইউ সুচিস্মিতা ফর ইওর বিউটিফুল পয়েম। আমি আবারও চলে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে। মামুন রশিদ আজকের পঞ্চম কবিতা নিয়ে আসছেন। কবি মামুন রশিদ। ধন্যবাদ। আমি সবার কবিতা শুনছিলাম, সুচিস্মিতার কবিতা খুব মন দিয়ে শুনছিলাম, ভালো লাগছে সব। আমার পঞ্চম কবিতা অমন কেদনা। কি যায় আসে ঘড়ির কাঁটা যদি স্থির, মোটামুটি কিছুদিন চলে তার তার শতচ্ছিন্ন গোলকের ভেতরে সমর্পিত হয়ে এক বনভূমি লালন করে। মাপা মানুষের একতরা যন্ত্রণায় প্লাবিত হবার হাত থেকে নিয়তির খেলায় বেঁচে উঠে বিপর্যয়ে বিপর্যস্ত দুরন্ত ফড়িং শিকারী যে বালক, তাকে প্রখর রৌদ্রে ছায়াময় বৃক্ষের প্রতিশ্রুতিতে ঘুম পাড়িয়ে রাখে। সেই দুরূহ সময়ে দু একটা প্রাচীন কথার ভিতরে যদি আনন্দ পায়, যদি হিসেব পাতির কিছু বাকি না থাকে, যদি ভবিতব্যের বাণী কেবলই পিছলে ঠোঁটের বিকারে একই শব্দ হয়ে বারবার ব্যাপক দূষণে বাগান ভেবে নিজেরই পাকাপোক্ত ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে, ক্রুদ্ধ অকারণ চিৎকারে ছড়ানো বৃত্তকে পূর্ণ করে, তবে অমন কেদনা। ধন্যবাদ। ধন্যবাদ মামুন রশিদ, আপনি আগেই যাবেন না। আপনাকে দিয়ে আমরা আরেকটি কবিতা শোনাবো, বা আপনি পাঠ করবেন, আমরা শুনবো। আসলে আমরা অনুষ্ঠানে ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো শেষ পর্যায়টা আমরা শুরু করছি আজকে এভাবে যে প্রত্যেক কবি দুটি করে কবিতা পাঠ করার মধ্য দিয়েই আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সেই অর্থে মামুন রশিদ একটি কবিতা পাঠ করেছেন, এখন মামুন রশিদ আরেকটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন দুটি আহমেদ শিবলু। কবিতা নিয়ে আসছেন আবারও মামুন রশিদ। এটি শেষ কবিতা, আজকের শেষ কবিতা। ঠিক আছে, শেষ কবিতা। তাহলে সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর বিদায় নিয়ে সবাইকে শুভেচ্ছা। বিদায় নিলেও আপনি চলে যাবেন না, আপনি থাকবেন স্ক্রিনে আর কি। না না, শুনবো, আমি তো সবার কবিতা শুনবো। বিদায় নিব বলতে স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। কবিতাটির নাম একটু একটু করে। একটু একটু করে মানুষ আমাকে মনে রাখুক, খোলা মাঠে আড্ডায় তৃষ্ণার চেয়ে চায়ের উষ্ণতা বেশি মগ্ন করে। একটু একটু করে উষ্ণতা শেকড় মেলে, একটু একটু করে মানুষ আমাকে মনে রাখুক, দুহাতে চেপে পেয়ালার উষ্ণতায় ভরে তুলুক। পুরনো স্মৃতিতে কিছু না কিছু ফেলে আসি, ভাবি এই সব স্মৃতিচিহ্নে মানুষ আমাকে জানুক, মনে রাখুক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মামুন রশিদ। কাব্যের রক্ষ রস আস্বাদন, একজন কবির মনের ভাবই সেই রসে পরিণত হয়। এই রস আস্বাদন করার জন্যই আমরা চলে যাচ্ছি এবার কবি আহমেদ শিবলুর কাছে।
তিনি পরপর দুটি কবিতা আমাদের পাঠ করে শোনাবেন। কবি আহমেদ চিপলু। ধন্যবাদ। এবং যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন, যারা আমাদের দেখছেন এবং শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পড়ছি সাইকো সিরিজের 15তম কবিতা। হারানো চাবির খোঁজ করতে করতে একদিন দেখলাম তালাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকাল তালার সাথে চাবিরাও পালিয়ে যেতে চাইছে ভীষণ। আর আমি পড়ে আছি উন্মুক্ত চৌকাঠে। ওই সব গোপন সাক্ষী চাবিগুলো আমার ঘুমের দরজায় রেখে যায় সাপের পদচ্ছাপ। হারানো তালা এবং চাবি খুঁজতে গিয়ে দেখলাম হারিয়ে ফেলেছি চৌকাঠ সমেত পাল্লা। চাবি আর তালা হাতে ঘুরলাম, গাইলাম এডাল থেকে ওডাল, এ ঢেউ ও কুল। নদীরা তালাহীন, কোনো গোপন নেই তাদের। হারানো চৌকাঠের ঠিকানায় চিঠি লিখি, ছদ্মবেশী উঁকি দিয়েই বেড়াই এ ঘর ও বাড়ি। হারানো মানচিত্রের দুঃখ, মানুষেরা চতুর পাখি শিকারী। হারানো ঘর, হারানো উঠোন, হারানো পুকুর দিঘি। আকাশ হারানো মানুষের কথা ভাবতে ভাবতে তালা, চাবি আর দরজা কাঁধে নিয়ে অনন্ত ঘূর্ণন। বাড়িটা মানচিত্রহীন, চিঠিগুলো ফিরতি পথে। শেষ কবিতাটি পড়বো আজকের মতো। কবিতার শিরোনাম পাতার পাসওয়ার্ড। উড়ো কথার নগরে পাখিরা রেখে গেছে পাতার পাসওয়ার্ড। হাওয়ার গালিচায় কথাদের ক্লাব ঘর, লাল পাতা, নীল পাতা ফ্যাকাশে হতে হতে উড়ে যায়, চাপা পড়ে ট্রাকের চাকায়। কয়েকটি উড়ো পাতা সাজালাম, একটা ফ্ল্যাশ, তারপর হারানো প্রেমিকার নাম জুড়ে দিলেই হ্যাকার বাবু হয়রান। পাসওয়ার্ডের গোপন করিডোর, একটা উজ্জ্বল পাতা, অ্যাট দ্য রেট অফ একজোড়া নুপুর রেখে দিতেই ব্যাস ঝলমলে স্ক্রিন। পাতারা ভালো থাকুক, গোপন, অপ্রকাশ্য, প্রেম অথবা গাণিতিক পরিসংখ্যানে। পরের মরশুমে কয়েকটি শিমুল ফুল না হয় জুড়ে দেব কোথাও, গোপন সংকেতে ঝুলে থাকুক কাজল চাহনি। ধন্যবাদ কবি আহমেদ শিপলু। তিরিশোত্তর আধুনিক বাংলা কবিতার যে বাঁক বদল হতে চলেছে এবং বাঁক বদল হয়ে গেছে, প্রতিটি নদী যেরকম একটি মোহনায় গিয়ে বাঁক নেয়, নিয়ে অন্য এক ধরনের স্রোতে প্রবাহিত হয়, ঠিক তেমনি বাংলা কবিতার যে বাঁক বদল হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে, তার কিছু দৃষ্টান্ত আজকে আমরা পেলাম কবি আহমেদ শিপলু, কবি মামুন রশিদের কবিতা থেকে। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি তিথি আফরোজের কাছে। তিথি আফরোজ এখন পরপর দুটি কবিতা পাঠ করবেন আজকের মতো। তিথি আফরোজ। হ্যাঁ, আমার শেষ কবিতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ কবিতা পড়ছি, কারণ এটা এরপর বিদায় নিতে হবে। বিদায় নিয়ে কবিতা দুটো পড়ছি। প্রথম কবিতা হলো বুদুর বাপ। আমার কোনো যুদ্ধ বিমান বা সমরাস্ত্র নেই, জেনেও শত্রুপক্ষ 101টা জলকামান নিয়ে ঘেরাও করে রেখেছে। তালগাছের মাথায় উঠে আছি ভাইদের ঘুমপাড়ানি কিচ্ছার বুদুর বাপ সেজে। তালপাতার বাঁশি, তালপাতার পাখা বিলেতে পাঠায়। বাবুই পাখি ঝাঁক উড়ে আসে, উড়ে যায় আর এক ঝুড়ি দানা রেখে যায়। কুটকুট করে দানা খায় আর গান গায়। সবুজ গাছের ঘর আর লতাপাতা আকাশ দেখায়। এক পায়ে দাঁড়ানো শেখায়, অপেক্ষা একটি ইঁদুরের। কামড়ের শক্ত দাঁত নিয়ে ইঁদুর কামড়ে দিলেই জল কামান ছেড়ে ছেড়ে লেজ কাটা বাঘ পালাবে আর বলবে, উপরেও বুদুর বাপ, নিচেও বুদুর বাপ, বাপ রে বাপ। ক্ষমতা ভেড়াকে বাঘ আর বাঘকে ভেড়া বানালে উপায় হয় তাল গাছ, আর আমরা অপেক্ষায় থাকি শক্ত দাঁতের ইঁদুরের। দ্বিতীয় এবং শেষ কবিতা বাঘ বকরি খেলা। মাঘের 12 মাসি রাত পার হয়, মিশে যায় সকালের স্নিগ্ধ রোদ্দুরে, জেগে ওঠা শঙ্খধ্বনির শেফালি।
বন ছেয়ে যায় অথচ আমাদের বাঘবকরী খেলার নকশা আঁকা শেষ হয় না। আষাঢ়িয়া পোয়াতি নদীর মতো চোখ ভেসে যায় স্বপ্নের লোনা জলে। বাঘবকরী খেলার নকশা জেগে ওঠে কামরূপ কামাখ্যা নদীর নাভিমূলে। নকশার এপারে বসে দাঁড় টানি আর তুমি ধুয়াতে ছড়াও উড়াও পাল। এ খেলার কোনো পূর্ব ইতিহাস ছিল না, ছিল না কোনো রূপরেখা। তবুও আমরা খেলতে চাই নদীতে যখন জোয়ার আসে। ধন্যবাদ। ধন্যবাদ কবি তিথি আফরোজ। চমৎকার আমরা দুটি কবিতা শুনলাম। মানুষের জীবনে যা কিছু ঘটে সেটাই তার অভিজ্ঞতা নয়, কবির মন যখন তাকে রূপান্তরিত করে নেয় তখন তা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। আজকে অজন্তা রায় আচার্যের কবিতাগুলো শুনে আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। তো এ পর্যায়ে পরপর দুটি কবিতা নিয়ে আসছেন কবি অজন্তা রায় আচার্য। ধন্যবাদ সকলকে, যারা শুনলেন তাদেরকেও। আমার ওই ওয়ান ওয়ে স্ট্রিট সিরিজের কবিতা, এটা আবার আরেকটা কবিতা পড়ছি। টেবিলের ওপরে হাতের পাঞ্জা রেখে আঙুলের ফাঁকে দ্রুত চাকু চালানো খেলা দেখিয়েছিলে তুমি, এখন অভ্যস্ত হয়ে গেছি। সেই ছোটবেলায় একটা লাল ফড়িং উড়ছিল বসছিল, বসছিল উড়ছিল পুকুরের ধারে লম্বা ঘাসে ঘাসে। আমিও ধরতে গিয়ে পেছন পেছন, তারপর চিৎপটাং জলে। ফড়িংটাকে আর দেখিনি কখনো, তবে মাঝে মাঝে স্বপ্ন দেখি। মাথার উপরে অজস্র ফড়িং গোল হয়ে ঘুরছে, অস্বস্তিকর বনবন বনবন শব্দ, উঠছে নামছে নামছে উঠছে। কিন্তু সেই লাল ফড়িংটা, খাদ্য ও খাদকের মাঝে থাকে যে ঠোঁট, সেখানে প্রেম বাস করে। তুমি এখন বসে কাকে লিখছো? সব শব্দের গায়ে লাল জামা। একা ঋতুর পরবাসে বসে দেখছি ফ্যাকাশে অক্ষর অথবা অক্ষরহীন কুয়াশা চিহ্ন। রাত মাখিয়ে দিচ্ছে জোনাকি আলো। সামনে একটা ওয়ান ওয়ে স্ট্রিট। আজকাল ভীষণ ঘুম পায় আমার। দ্বিতীয় ও শেষ কবিতা, আজকের অনুষ্ঠানের শেষ কবিতা আমার আর কি। কবিতার নাম শব্দ জব্দ। প্রতিটি শব্দের ব্যবহারিক প্রয়োগ আছে, প্রতিটি শব্দের আছে অনুভূতি। অথচ কিছু কিছু শব্দের ভুল ডেমো দেখাচ্ছি আমরা। কেমন বদলে যাচ্ছে তাদের রূপ, ভয়ঙ্কর। রাজার আসনে বসে থাকার কথা যেসব শব্দের, রাস্তায় ফেলে পায়ে ডলছি প্রতিনিয়ত। তাদের নাকি আমাদের অসহায়ত্ব তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল। বাগান ভর্তি ফুটে আছে ফুল, আষ্টে পথ মারিয়ে লোক ছুটছে ফুলের গন্ধ নিতে। এক বাগান থেকে আরেক বাগানে ভিড় বাড়াচ্ছে যেখানে ভিড় বেশি। আমিও গড্ডালিকা প্রবাহে, আদৌ কি সুগন্ধ পাবো? অন্তত একবার নিজের মুখোমুখি দাঁড়ানো ভীষণ প্রয়োজন। দেখছি আমার আত্মা আর মেরুদণ্ড জড়াজড়ি করে শুয়ে আছে মাটির সাথে অনুভূমিক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি অজন্তা রায় আচার্য। আপনার চমৎকার দুটি কবিতা পাঠ করলেন এবং আমরা খুব বিমুগ্ধ হয়ে শুনলাম। একজন কবির দৃষ্টিভঙ্গি প্রচলিত কাব্য ভাষার মধ্য দিয়েই নিজের ভাষা সৃষ্টি করেন। কবির কবিতার মধ্যে জীবনের সঙ্গে চারপাশের বিষয় আশয়কে এমন ভাবে সন্নিবেশিত করেন যা পাঠ করে একজন পাঠক বোঝেন যে এটি আমারই ভাষা। আজকে সুচিস্মিতা ঘোষালের কবিতাগুলো পাঠ করে আমার কাছে মনে হয়েছে, তার কবিতা শুনে মনে হয়েছে আর কি, যে তিনি চারপাশের বিষয় আশয়কে কেন্দ্র করেই কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এই তরুণ কবি যদি এইভাবে লিখতে থাকেন, আমার ধারণা এটি আরো ভালো বলতে পারবেন। এখানে আরো দুইজন সম্পাদক রয়েছেন, আহমেদ শিপুল এবং মামুন রশিদ। এই কবি যদি এভাবে লিখতে থাকেন, হয়তো আগামী দিনের বাংলা কবিতার নতুন আরেকটি বাগবদল হইলেও হতে পারে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন, পরপর দুটি কবিতা পাঠ করবেন কবি সুচিস্মিতা ঘোষাল। ধন্যবাদ স্যার, আপনার প্রশংসাগুলো শুনে খুবই ভালো লাগলো। আমি নিজের
সর্বতোভাবে চেষ্টা করব যাতে আমি এইভাবেই লিখতে থাকি, আমার কলম যাতে এইভাবে চলতে থাকে। আর লেখা আমার জীবনের একটা অনেক বড় অংশ, বলতে গেলে এখন সবথেকে বেশি যে জিনিসটা আমার কাছে প্রিয় সেটা হচ্ছে আমার লেখা। লেখা ছাড়া আমার জীবনকে ভাবা একদম অকল্পনীয় হয়ে দাঁড়ায়। আর খুব ভালো লাগলো, এখন আমি নিজেই শব্দ হারাচ্ছি কিভাবে সবাইকে এইভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। শেষ দুটি কবিতা যা আমি লিখেছি, প্রথম কবিতাটি আমি এখন পাঠ করতে চলেছি, তার শিরোনাম হলো অস্বস্তি যা আমাকে উন্মাদ করে তোলে। বেশিরভাগই আমি অযৌক্তিক বিষয়গুলিতে লিখি। আমি 2 দিন আগে যে পথ অতিক্রম করে এসেছি সেই একই পথ আবার অতিক্রম করি, শুধু এইটি পরীক্ষা করার জন্য যে গোপনে আমার মনে তৈরি প্রতিশ্রুতিটি এখনো পূরণ হয়েছে কিনা। একটি কুকুর আমার পায়ের সামনে তার বাঁকা লেজ নাড়ছে, জেনে হতাশ হতে পারেন আমি তাকে খাওয়ানোর মতো অবস্থায় নেই। আমার খালি পকেট মুদ্রা দিয়ে ভরা পকেটের চেয়ে জোরে জোরে চিৎকার করে। তাদের চিৎকার আর্তনাদ, যন্ত্রণা ও অনুর্বরতার গল্প বলে। আমি ভিন্ন, কখনো কখনো সহজেই এড়িয়ে যাওয়া খুব সাধারণ, কখনো কখনো আবার আমি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রথম স্থানে আমাকে লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ। আমি গরমের দিনের পর বৃষ্টির প্রতিশ্রুতি অবশ্যই দিতে পারি না, ঠিক যেমন দিল্লির আবহাওয়া। দুঃখের দিনে আমি গুনতে বসি যদি আমার পায়ের ছাপগুলি ছেড়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিনা। এই বড় অথচ সমতল পৃথিবীতে যেখানে আমার উত্তরাধিকারীরা আমার ভালো কর্মের লোভে বেঁচে থাকতে পারে এবং সুখের দিনগুলিতে আমি আমার ঘুমকে জড়িয়ে ধরছি, অথবা আমি কখনো পাগল ষাঁড়ের মতো দৌড়চ্ছি, অথবা পাহাড়ে অনায়াসেই উঠে পড়েছি। আমার মা আমাকে কখনো নাচের ছন্দগুলি শেখাননি। উনি ভেবেছিলেন আমি এই সমাজের সকল অসঙ্গতি মেটানোর জন্য একজন ভালো গায়িকা হতে পারি। আমার কণ্ঠে মধুর সুর ভাসে। আমি চাই সেও ছন্দের গুরুত্ব জানতে পারুক, যারা তার নাচের সেরাটা দিতে পারে। আমি মনে করি এখানে জনতা একই অনুভূতির অনুরণন করবে যা গতকাল করেছিলেন। হাজারো আবেগের বিভ্রান্তিকর সংমিশ্রণ, হিংস্র বর্ষণ, এবং তবুও কিছু অসংখ্য সৃষ্টির একটি সুন্দর সংমিশ্রণ। আচমকা মানুষ তাদের সাদা কাগজে হঠাৎই প্রেমজনিত সম্পর্কের ওপর রক্তপাত করতেই পারে, কিন্তু আমার হৃদয়ের প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতির ওপর ভিন্নভাবে কাজ করে। কখনো বা আমি ভালোবাসা নিয়ে কাজ করি, আর কখনো বা তারা অপ্রয়োজনীয় বিষয়ে লিখতে ভালোবাসে। আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বটগাছটি যেন আমার চুলের মতো জট পাকায়, এবং আমি ভয় পাই যদি আমার একাকী সময়ে কোনো নেতিবাচক ছায়া আমাকে তাড়া করে। আমি ভীত, বিভ্রান্ত শরীরের কোষকে কুড়ে কুড়ে খাচ্ছে কিছু ভয়। তবুও স্থিরভাবে আমি ছেড়ে দিতে চাই। আমি যে ছেড়ে দিতে চাই তার মানে হলো এই আখ্যানটি লেখার জন্য আমি যে চিন্তাগুলি সংগ্রহ করেছি তা আমি ছেড়ে দিতে চাই। শেষ স্পর্শ আমার থেকে 100 ফুট দূরে। বিরতি, বিরতি, বিরতি। আমার অঙ্গুলিগুলি ইতিমধ্যেই অসাড়। তারা আমার মেরুদণ্ডে ঠান্ডা অনুমতি দেয়। আমি আমার স্বপ্ন পূরণের পথে এবং আমাকে প্রতিশ্রুতিবদ্ধ দিনগুলির দিকে ফিরে তাকিয়ে মনে করি যে কি সুন্দর বিশ্বাসঘাতক এক আলাপচারী ভবিষ্যৎ আমার সাথে এসে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমি কি সেই দিন জিতেছিলাম?
কেউ কি আমার বিজয় উদযাপন করতে এসেছে? আসুন হাসি, ভুলে যাই এবং এই দৃশ্যের পর্দা টেনে আনি আমার এই কবিতার অধ্যায়গুলি শেষ করার আগে। আমার দ্বিতীয় কবিতা কাগজের চমৎকার। তুমি হারিয়ে যাওয়া সাহিত্যিকের মতো লেখো, ভিন্ন মাত্রায় নিজের কাগজে যখন তখন আঁচড় মারো। বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি তোমাকে অস্থির করে তোলে, মূল্যবান সুযোগের দরজা খুলে দেয়। প্রকৃতি তোমার মাথায় অনেক ধারণার উৎস এনে দেয় এবং তোমার আত্মায় ঐশ্বরিকতা প্রবেশ করে। তুমি বিচরণকারী যাযাবরের মতো ঘুরে বেড়াও, তাৎক্ষণিকভাবে দেখার জন্য পরমানন্দ খোঁজো। অনুশোচনা দুঃখের কোনো কাল নেই। ঋণ নেওয়ার জন্য তোমার যা দরকার তা হলো শুধুই লাবণ্য এবং গর্ব। তুমি সফল না হওয়া পর্যন্ত কখনোই প্রচেষ্টা ছাড়ো না। সমালোচকেরা শুধুমাত্র তোমার দোষই গণনা করে। শিল্পের জন্য তোমার পৃষ্ঠপোষকতা কৃত্রিম নয়, বরং তুমি তোমার হৃদয়কে কাগজের কাছে উন্মুক্ত রাখো এবং অধ্যবসায় তোমার লেখনীতে অনায়াসেই চলে আসে। তুমি ভালোবাসো, তুমি দেখো, তুমি অনুভব করো এবং তুমি শ্বাস নাও। কালি এবং কাগজ তোমাকে সান্ত্বনা দেয় এবং যেদিন তুমি নিজেকে মাটিতে মিশিয়ে দেবে সেদিন পর্যন্ত তা চলতেই থাকবে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। এই দুটি কবিতা যেটা আমি সর্বশেষে পাঠ করলাম সেটি আজ প্রথমবার আমি পাঠ করছি। ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই আপনারা আমায় জানিয়ে দেবেন আমার ভুল ভ্রান্তিগুলো, যাতে আমি ভবিষ্যতে আরো ভালোভাবে কবিতা পাঠ করতে পারি। ধন্যবাদ কবি সুচিস্মিতা ঘোষাল। আমাদের হাতে আরো 4 মিনিট সময় রয়েছে, তো আমি বিদায় নেব। যেহেতু আজকে আমাদের মধ্যে দুজন সম্পাদক রয়েছেন, মামুন রশিদ সম্পাদক দিবাচ্চু লিটল ম্যাক এবং আহমেদ শিবলু সম্পাদক মগ্ন পাঠ, আমি এই দুইজন কবি এবং সম্পাদককে 2 মিনিট করে ফ্লোর ছেড়ে দেবো। আজকে 5 জন কবি 30টি কবিতা পাঠ করেছেন। তো আমি 30-এর দশকের আধুনিক বাংলা কবিতার সবচাইতে আধুনিকতম কবি যিনি সুন্দর দত্ত, তার একটি কবিতার কিছু অংশ পাঠ করছি। বহু কষ্টে শিখেছি সাঁতার, অন্তত স্রোতের সঙ্গে ভেসে যাওয়া শক্ত নয় আর। নদীতেও নানা বাঁক আছে, সেগুলো কোনোটাতেও থেকে গিয়ে বাঁচে এমন লোকেও যারা সাঁতারের সটুকু জানে না। তো এ পর্যায়ে আমি 2 মিনিট আজকের কবিতা নিয়ে কথা বলতে বলবো প্রথমেই কবি মামুন রশিদকে, এরপর একই বিষয় নিয়ে কথা বলবেন কবি আহমেদ শিবলু। আজকের এই অনুষ্ঠানটি বিষয়ে সার্বিকভাবে তারা কথা বলবেন আজকের কবিতা নিয়ে। প্রথমে 2 মিনিট কথা বলছেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। তো অনেক বড় বিপদে ফেলে দিলেন। বিপদের কারণে তাৎক্ষণিক কবিতা নিয়ে আলোচনাটা এমনি কঠিন, কারণ কবিতা অ্যাবস্ট্রাক্ট বিষয়, শিল্পের তাৎক্ষণিক আলোচনাটা আরো কঠিন। আজকে আমরা 4 জন, আমি সহ 5 জন কবিতা বললাম। বাকি 4 জনের কথাই বলি। সবার কবিতায় কবিতার কাছে প্রথম দাবি হচ্ছে ভালো লাগা। সেক্ষেত্রে এখানে কবিতাগুলো পাঠ করার মানে নিজে পড়ে একরকম, অন্যের কণ্ঠে শুনতে কবিতা আরেক রকম। মানে এটা আমার ব্যক্তিগত কারণ আমি যে কবিতাটা পড়ে ভালো লাগছে সেটা দেখা যায় যে অনেক সময় অন্যের কণ্ঠে শুনে ওইভাবে টানে না, বিশেষ করে প্রথমবারে। আর জনপ্রিয় এবং বহুল পঠিত কবিতা যেগুলো, সেগুলোর বিষয়টা তো আলাদা। এখানে আজকে যারা কবিতা পড়েছেন তাদের কবিতা অধিকাংশই ভালো কবিতা। তারা তো সবাই স্বনামে ইতিমধ্যে বিখ্যাত, যেমন আহমেদ শিবলু, তিথি আফরোজ এবং আমাদের কলকাতার 2 জন বন্ধু আছেন, অজন্ত রায় আচার্য, সুচিস্মিতা ঘোষাল। সুচিস্মিতা ঘোষালের লেখা প্রথম শুনলাম আজকে আমি। আমাদের আহমেদ শিবলু এবং তিথি আফরোজ যে কবিতাগুলো পাঠ করেছেন সেগুলো ভাষা এবং শব্দের গাঁথনিতে চমৎকার, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের নাম কিন্তু প্রতিষ্ঠা করে ফেলেছেন।
সে যার যার কিছুটা নাম হয়ে যায় এবং কবি হিসেবে যিনি পরিচিত হয়ে ওঠেন, তার কবিতা যে হয়ে ওঠার বিষয় থাকে সেই বিষয়গুলো তাদের ভিতরে চলে আসে সাধারণত। এবং ভালো কবিতাই তাদের হাত থেকে বের হয়। তো সেক্ষেত্রে আমি আজকে যে কবিতাগুলো শুনলাম অধিকাংশ কবিতাই ভালো লেগেছে। এই তো, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মামুন রশিদ। কবি মাহফুজ আলমরা বলছেন, কবি আহমেদ শিপলু ও মামুন রশিদকে শুভেচ্ছা ও ভালোবাসা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠান নিয়ে সার্বিকভাবে 2 মিনিট মূল্যায়ন করবেন মগ্ন পাঠ লিটল ম্যাগাজিনের সম্পাদক আহমেদ শিপলু। এখন কবি হিসাবে নয়, তিনি কথা বলবেন 2 মিনিট সম্পাদক হিসাবে। ধন্যবাদ তৌফিক জহুর ভাই। প্রথমত হচ্ছে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর সবাইকে নিয়ে দুই বাংলার কবিদের সমন্বয়ে এই যে আয়োজন, এই প্রয়াসটিকে আমি সাধুবাদ জানাই। চমৎকার আয়োজন। এবং এখানে আমি বলবো যে ভবিষ্যতে এই অনুষ্ঠান সম্পর্কে যে কবিতা পড়ার পাশাপাশি একটু কথা বলার প্লেস রাখলে সবার কিছু কিছু মত প্রকাশ বা একটু কি বলে যে আমাদের মাইন্ড শেয়ার করার সুযোগ থাকলে সেটা আরো ভালো হয়, বা দর্শকদের সাথেও কমিউনিকেট করতে আরো ভালো হবে, ভাবনা বিনিময় আর কি মোট কথা। তো আজকে হলো সবার কবিতা শুনলাম। কবিতা তো আসলে একবার শুনেই তার মূল্যায়ন করা মুশকিল। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি ওভারঅল যেটা বললেন তৌফিক জহুর ভাই যে সম্পাদক হিসেবে কথা বলতে, তো সম্পাদনা করতে গিয়ে বা নিজের লেখালেখি করতে গিয়ে যে অনুভূতিগুলো হয়, একটা হলো যে নতুন কিছু খোঁজার চেষ্টা, নতুন উপস্থাপনা, নতুন ভঙ্গিমা, নতুন বিষয় আসায় বা পুরনো বিষয়কে নতুন ভাবে উপস্থাপন করা। তো সেগুলো করতে গেলে আসলে আমাদের যে পদ্ধতিতে যেতে হয় তা হলো যে পুরনো যেসব পদ্ধতি আছে, যেই ভঙ্গিমা আছে, যেই কাব্য ভাবনা, ছন্দ, প্রকরণ, সেগুলো থেকে বেরোনোর চেষ্টা করতে হয়। তো সেটা গেল একেবারে নতুন সৃষ্টি করার ক্ষেত্রে। তো তার আগে যেটা হলো যে একটা সাধারণ বিষয়কে, সাধারণ কথাকে কবিতা করে তোলার জন্য কিছু কবিতার কিছু নিজস্ব টেকনিক থাকে, সেইগুলোকে অ্যাপ্লাই করতে হয়। নইলে যেমন আজকাল অনেকের কবিতাই দেখি, অনেক প্রতিষ্ঠিত কবির মধ্যেও দেখি যেটা, যে কোন একটা বিষয় তিনি সরাসরি বলছেন। এই সরাসরি বলাটা হচ্ছে কবিতায় দুর্বলতার লক্ষণ। হয়তো অনেক ভালো একটি কবিতা, কিন্তু সরাসরি বলার কারণে সেটি আমরা সম্পাদক হিসেবে আমরা সেটাকে দুর্বল লেখাই মনে করি। আমরা চাই সেখানে একটু ভাঙচুর থাকবে, ইঙ্গিতময়তা থাকবে, ইশারা থাকবে। সে আকাশকে আকাশ না বলে অন্য কিছু বলে বুঝাচ্ছে আকাশের কথা, মাটিকে মাটি না বলে সে অন্য কিছু দিয়ে বোঝাচ্ছে মাটির কথা। আমরা সেটা বুঝে নিচ্ছি। সেই ইঙ্গিতময়তা তৈরি করাটাই হলো কবিতার একটি শক্তিময় জায়গা। তারপরে এক সময় যেটা ছিল, তৌফিক ভাই বলছিলেন 30-এর সময় এবং 30 পরবর্তী, 30 পরবর্তী বা জীবনানন্দ পরবর্তী যে আন্দোলনটা সবচেয়ে বেশি করে হয়েছে, সেটি জীবনানন্দকে কেন্দ্র করে। তা হলো অলংকার তৈরির প্রবণতা, রূপক উপমা উৎপ্রেক্ষা সৃষ্টি করে বিভিন্ন একটা বিষয়কে উপমায়িত করে এবং সেখানে নানান অলংকারে সাজিয়ে প্রকাশ করা, সেটাকে আমরা কবিতার একটি শক্তিময় দিক হিসাবে দেখতাম। কিন্তু আমাদের 90 দশকে এসে অনেক কবি বলেছেন, না আমরা এই মত উপমা ব্যবহার করব না, হ্যাঁ আমরা অমুকের মতো তমুকের মতো বলবো না, এগুলোও পুরনো হয়ে গেছে। কিন্তু যতই পুরনো হোক, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই লাইনের সৌন্দর্য আমার মনে হয় আগামী 1000 বছরেও নষ্ট হবে না। কারণ সেখানে এতটাই অলংকারায়িত করা সেই সেই শব্দটাকে, যে এটি নষ্ট হবার নয়। তো আমার মনে হয় প্রত্যেক কবির ওই লক্ষ্যটা থাকা উচিত, যে আমি এমন একটি কথা বলবো, এমন ভঙ্গিতে বলবো যেটি এর আগে কেউ বলেনি, এবং যেটি ভবিষ্যতেও 100 বছর পরেও পুরনো মনে হবে না, নতুনত্ব বজায় থাকবে। এবং পুরো কবিতাটি পাঠককে বুঝিয়ে ফেলতে চাওয়ার চেষ্টাটা করা উচিত না, যে আমি লিখলাম আমার কবিতাটা যেন সবাই বুঝতে পারে। কারণ বুঝতে পারানোটা হচ্ছে আরেকটা দুর্বল লক্ষণ। বরং হচ্ছে কবিতার মধ্যে রহস্যময়তা তৈরি করতে হবে, গভীরতা তৈরি করতে হবে, এবং সেই গভীরতা যত অথই হবে, যত পাঠক হাবুডুবু খাবে, ততই হচ্ছে পাঠক রোমাঞ্চিত হবে। আর পাঠক যদি স্পষ্ট বুঝতে পারে পত্রিকার রিপোর্টিং এর মতো, তাহলে সেটি কিন্তু আর দ্বিতীয়বার পড়ার মতন আগ্রহ থাকবে না পাঠকের। বরং পাঠক যত হাবুডুবু খাবে, ততই সে বারবার পড়বে এবং সে তার মতন করে নানান কিছু ভেবে নিবে।
নানান রকম ভাবে বুঝতে চাইবে একটা কবিতাকে। এবং এই যে যে থ্রি ডাইমেনশন কবিতার, এটিকে আমি মনে করি যে কবিতার সব সময়ে কবিতার লেটেস্ট হচ্ছে কবিতার এই ত্রিমাত্রিকতার জন্য। তো কথা আমার মনে হয় না বাড়াই, সময় সংক্ষেপ, আরেকদিন সব বিস্তর কথা বলা যাবে। ধন্যবাদ তৌফিক জহুর ভাইকে এবং লিটল ম্যাগাজিন, উদ্যান এবং উদ্যান টেলিভিশনকে, ধন্যবাদ এবং আহমেদ যারা আমাদের চিপলু, সাথে এতক্ষণ ছিলেন। ধন্যবাদ আহমেদ চিপলু, ধন্যবাদ মামুন রশিদ, ধন্যবাদ তিথি আফরোজ, অজন্তা রায় আচার্য এবং কবি সুচিস্মিতা ঘোষাল। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং আমরা 1 ঘন্টা 10 মিনিট অনুষ্ঠানে থাকলাম। তবে এই অনুষ্ঠানটা এখানেই শেষ নয়, আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে আবারও কোনো একটা অনুষ্ঠানে আসবো এবং আমরা কবিতার যে কথাটি বলেছেন আহমেদ চিপলু, এটি আজকে বলে আমরা বিদায় নিচ্ছি। সেটি হলো যে আমরা শুধু কবিতা পাঠ করেছি এতকাল, আমরা কবিতা পাঠের পাশাপাশি কবি এবং কবিতা নিয়ে আমরা কথাও বলবো এরপর থেকে আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। অবশ্যই মাস্ক পরিধান করুন এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রাত্রি, সবাইকে ধন্যবাদ।